হ্যালো ভিউয়ার্স, আজ আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার। সেন্টেন্সের মধ্যে কিভাবে আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহার করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। দেখেন, আজকে আমি দেখাচ্ছি তাহলে কি ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। তাহলে এই যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এটা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে কখন ব্যবহার করব সেটা আগে আমাদেরকে জানতে হবে। যখন কোনো কথাবার্তার মধ্যে কি বাধ্যবাধকতা বোঝাবে তখন আমরা এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এই মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করব। কেমন দেখেন, যদি বলি যে আমাকে ভাত খেতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, তোমাকে এই কাজটা করতে হয়, তাকে খেলতে হয়, তারপর আমাকে স্কুলে যেতে হবে, তারপরে আমাকে স্কুলে যেতে হতো, আমাকে খেলতে হতো। তার মানে দেখেন, আমাকে যেতে হতো, খেলতে হতো, একটা কি একটা বাধ্যবাধকতা এখানে বোঝাচ্ছে যে আমাকে যেতে হতো, আমাকে খেতে হতো, তোমাকে খেলতে হতো, তোমাকে পড়তে হতো। এরকম যে কথাগুলো বোঝাবে সেখানে আমরা ব্যবহার করব হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। তাহলে প্রথমে দেখেন আমরা বলছি যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তাহলে কখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করবো সেটা আমাদেরকে জানতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আপনারা জানেন তো যে এটা কখন ব্যবহার হয়, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড কখন ব্যবহার হয়? না জানলে আমি একটু আপনাদেরকে রিক্যাপ করে দিচ্ছি। হ্যাভ এবং হ্যাজে ব্যবহার হয় সবসময় প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। ওকে, আর হ্যাড ব্যবহার হয় কখন? পাস্ট টেন্স। হ্যাড ব্যবহার হয় পাস্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে কখন ব্যবহার হয়, কি ব্যবহার হয়? হ্যাভ এবং হ্যাজ। আর পাস্ট টেন্সে ব্যবহার হয় কি? হ্যাড। আর হ্যাভ এবং হ্যাজ কখন ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে সেটাও কিন্তু আমরা জানি। এটা নিয়ে আমার একটা ভিডিও মেক করা আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে কখন কোনটা ব্যবহার হয়, এটা নিয়ে পার্সন নিয়ে আমার কি একটা ভিডিও মেক করা আছে। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, শুধু এতটুকু জানেন যে হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট টেন্সে আর হ্যাডটা হচ্ছে কি পাস্ট টেন্সে ব্যবহার হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই হ্যাভ এবং হ্যাজটা ব্যবহার হয় কি? প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। আর হ্যাডটা ব্যবহার হয় কি? পাস্ট টেন্সে। ঠিক আছে, যেমন আমাকে খেলতে হতো, তখন আমাকে ব্যবহার করতে হবে কি? হ্যাড। ঠিক আছে, তারপরে তোমাকে খেলতে হতো, তাহলে ইউ হ্যাড টু প্লে। এই হ্যাডটা শুধু পাস্ট টেন্সের সব সাবজেক্টের ক্ষেত্রে, এখানে আর কোনো হ্যাজ বা অন্য কোনো কিছু ইউজ না, পাস্টে শুধুমাত্র হ্যাড। যত রকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো সাবজেক্ট বা যে কোনো পারসন হোক হ্যাড ব্যবহার হবে। আর হ্যাভ এবং হ্যাজ হবে প্রেজেন্ট টেন্সে, যেটা সাবজেক্ট এবং পারসন অনুসারে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখেন আমি আপনাদেরকে এর স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচারটা একটু দেখেন। এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আসবে সাবজেক্ট, যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাভ টু বা হ্যাজ টু অথবা হ্যাড টু। এটা যেটা বললাম এর আগে যেটা দেখালাম যে কখন হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এবং এক্সাম্পল করে দেখালে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর যে কোনো একটা টেন্স বা সাবজেক্ট অনুসারে, তারপরে হবে ভার্বের V1 ফর্ম মানে বেস ফর্ম। ভার্বের হবে কি? V1 ফর্ম বেস ফর্ম। তারপর হবে এক্সটেনশন, তারপরে এক্সটেনশন মানে অন্য অন্য কিছু থাকলে সেটা ব্যবহার হবে। এটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। ওকে, তারপর আস্তে আস্তে আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো, ইন্টারোগেটিভ, নেগেটিভ সবগুলো। তো দেখেন, এখন দেখেন আমি এখানে কিন্তু কি লিখছি? ইউ হ্যাভ টু, হি হ্যাজ টু, দে হ্যাভ টু, উই হ্যাভ টু অ্যান্ড আই হ্যাভ টু। আর এখানে লিখছি ইউ হ্যাড টু, হি হ্যাড টু, দে হ্যাড টু, উই হ্যাড টু, আই হ্যাড টু। তাহলে আমি কি আপনাদেরকে কিছুক্ষণ আগে বুঝালাম যে হ্যাড টুটা ব্যবহার হবে কখন? পাস্ট টেন্সে। আর হ্যাভ এবং হ্যাজ টুটা ব্যবহার হবে কখন? প্রেজেন্ট টেন্সে। ওকে, তাহলে আমি কি বলেছিলাম যে হ্যাভ টু, হ্যাজ টু এটা ব্যবহার হবে কোন সেন্টেন্সের মধ্যে কি? যেতে হবে, খেতে হবে, যেতে হয়, খেতে হয়েছিল, মানে বাধ্যবাধকতা বোঝাবে এরকম। তো আমি যদি বলি, কেন দেখেন এগুলো আমি লিখছি, সাবজেক্টগুলো কিন্তু এরকমই হবে, ইউ, হি, দে, উই, আই। তার মানে দেখেন এখানে হি আমি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাইছি, এই জন্য এর সাথে দিয়েছি কি? হ্যাজ টু। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হয়ে যাবে হ্যাজ টু, বাকি সবগুলোতে থাকবে কি? হ্যাভ টু। ওকে, তো দেখেন আমি যদি এখানে একটা কি ভার্ব বসাই যে আমাকে
যেতে হয়, তাহলে কি বলবো এখানে, বা তোমাকে যেতে হয় ইউ হ্যাভ টু গো। এখানে শুধু বসাতে হবে কি ইউ হ্যাভ টু গো। অবজেক্ট থাকলে এক্সটেনশন থাকলে এখানে এক্সটেনশন থাকবে, মানে আদার যদি তোমাকে স্কুলে যেতে হয় তাহলে ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হয়। তাহলে তাকে স্কুলে যেতে হয় তাহলে কি হবে, হি হ্যাজ টু গো স্কুল। তাদেরকে স্কুলে যেতে হয়, দে হ্যাভ টু গো স্কুল। আমাদেরকে স্কুলে যেতে হয়, উই হ্যাভ টু গো স্কুল। আমাকে স্কুলে যেতে হয়, আই হ্যাভ টু গো স্কুল। তাহলে এই জন্য দেখেন ইউ হ্যাভ টু গো স্কুল, তোমাকে স্কুলে যেতে হয়। তাকে স্কুলে হি হ্যাজ টু গো স্কুল। তাদেরকে স্কুলে যেতে দে হ্যাভ টু গো স্কুল। তারপরে আমাদেরকে স্কুলে যেতে উই হ্যাভ টু গো স্কুল। আমাকে স্কুলে যেতে আই হ্যাভ টু গো স্কুল। ওকে, এখন ভার্বগুলো দেখেন চেঞ্জ করেন, এখানে আপনারা খালি চেঞ্জ করে করে বসান। যদি বলে কি আমাকে খেতে হয় বা তোমাকে খেতে হয়, যদি খাওয়া দিয়ে বলি তাহলে ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হয়। হি হ্যাজ টু ইট, দে হ্যাভ টু ইট, উই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। ওকে, এবার যদি আমাকে খেলতে হয় তাহলে খেলা দিয়ে বলেন, এখানে ভার্ব আসবে কি খেলা, তাহলে ইউ হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হয়। মানে দেখেন যে কথাটার মধ্যে বাধ্যবাধকতা, মানে আপনাকে করতেই হয়, ওইটা আপনাকে করতেই হয় বা তাকে করতে হয়, মানে বাধ্যবাধকতা আছে যে করতে হবে, না হলে হবে না, তখন কিন্তু আমরা এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার করব বাধ্যবাধকতা যখন বোঝাবে। আর বাধ্যবাধকতা না বোঝালে কিন্তু তখন আবার কি হয়, এম টু, ইজ টু, আর টু, যেটা নিয়ে আমি নেক্সট ভিডিও মেক করব। কারণ আপনারা যদি এই ভিডিওটা বুঝতে পারেন, তারপরে নেক্সট ভিডিও এম টু, ইজ টু, আর টু নিয়ে করবো, তাহলে আপনাদের কাছে এই হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, এস টু এগুলোর কি ব্যবহার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন বুঝতে পারছেন কিনা, এইখানে আপনারা কি ভার্বগুলো শুধু চেঞ্জ করেন, এই জায়গাগুলোতে ভার্বগুলো চেঞ্জ করে করে আপনি বিভিন্ন সেন্টেন্স মেক করতে পারবেন। তাহলে দেখেন স্ট্রাকচারটা দেখেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ বা হ্যাড টু। মানে হ্যাভ হ্যাজ কখন হচ্ছে প্রেজেন্ট টেন্সে, হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু হবে, বাকিগুলোতে কি হবে হ্যাভ টু হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু হ্যাজ টু, বাকিগুলোতে কি হবে হ্যাভ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, যেমন হচ্ছে রহিম, করিম, ইটস, এগুলো মানে নাম যেগুলো বুঝাবে, হি, শি, এগুলো। ওকে, একজনকে বুঝাবে যখন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে এটা হলো কি আমি বলতেছি, আমাকে ভাত খেতে হয়, আমাকে খেলতে হয়, আমাকে ঘুমাতে হয়। যদি বলেন আমাকে ঘুমাতে হয়, তোমাকে ঘুমাতে হয়, ইউ হ্যাভ টু স্লিপ। মানে স্ট্রাকচারটা কি দেখেন একবারে সেম। এই জায়গায় আপনারা বিভিন্ন ভার্বগুলো বসে প্র্যাকটিস করেন, শুধু ভার্বগুলো বসে প্র্যাকটিস করেন। আমাকে পড়তে হয়, তাহলে আই হ্যাভ টু স্টাডি। তারপরে আমাকে যেতে হয়, হ্যাভ টু গো। আমাকে খেলতে হয়, হ্যাভ টু প্লে। আমাকে ঘুমাতে হয়, আই হ্যাভ টু স্লিপ। তারপরে যদি বলেন আমাকে ইংরেজি শিখতে হয়, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়। তারপর আমাকে ইউটিউব ভিডিও মেক করতে হয়, তৈরি করতে হয়, আই হ্যাভ টু মেক এ ইউটিউব ভিডিও, আই হ্যাভ টু মেক। তার মানে এই স্ট্রাকচারটা জানি না, দেখেন, দেখার পরে এইভাবে দেখেন, এখানে আমি সব সাবজেক্ট বসাইছি, প্র্যাকটিস করেন, তাহলে আপনার ক্লিয়ার হবে। তাহলে এটা গেল হলো যখন প্রেজেন্ট টেন্সে আমাকে যেতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, তাকে আসতে হয়, তোমাদেরকে খেলতে হয়, মানে প্রেজেন্ট টেন্সে। তো আমি এই কথাটাই যদি বলি যে আমার অতীতের বলতো আমাকে যেতে হতো, আমাকে ঘুমাতে হতো, আমাকে খেতে হতো, তোমাকে খেতে হতো, তোমাকে পড়তে হতো, তোমাকে স্কুলে প্রতিদিন স্কুলে যেতে হতো, মানে তুমি যেতে চাইতে না কিন্তু তোমাকে যেতে হতো, বাধ্যবাধকতা ছিল সেখানে। তাহলে সেই জায়গাতে কি বললাম, শুধু হ্যাড টু হবে, পাস্ট ফর্মে কি হবে হ্যাড টু। তাহলে আমি যদি বলি তোমাকে যেতে হবে, তাহলে এখানে দেখেন শুধু গো, ইউ হ্যাড টু গো। তারপর তাকে যেতে হতো, হি হ্যাড টু গো। তাদেরকে যেতে হতো, দে হ্যাড টু গো। তারপরে আমাদেরকে যেতে হতো, উই হ্যাড টু গো। আমাকে যেতে হতো, আই হ্যাড টু গো। একে যদি বলি আমাকে কি করতে হতো, ইংরেজি শিখতে হতো, তাহলে বা তোমাকে ইংরেজি শিখতে হতো, ইউ হ্যাড টু লার্ন। এখানে যা দেবেন, তোমাকে ইংরেজি শিখতে হতো তাহলে ইংলিশ, তোমাকে বাংলা শিখতে হতো বাংলা, ইউ হ্যাড টু লার্ন বাংলা, ইউ হ্যাড টু লার্ন ইংলিশ, ইউ হ্যাড টু লার্ন ম্যাথ, যা বলবেন। তারপরে হচ্ছে কি তোমাকে প্রতিদিন খেলতে হতো, তাহলে ইউ হ্যাড টু প্লে ডেইলি। যদি খেলা দিয়ে বলেন তাহলে প্লে, তাহলে ইউ হ্যাড টু প্লে ডেইলি, হি হ্যাড টু প্লে, দে হ্যাড টু প্লে, উই হ্যাড টু প্লে, আই হ্যাড টু প্লে। মেন কথা হলো প্রেজেন্ট টেন্সে হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু। এই হ্যাভ টু এবং হ্যাজ টু হচ্ছে সাবজেক্ট অনুসারে বসবে, আর পাস্টে সব জায়গায় বসবে কি হ্যাড টু। মানে আমাকে যেতে হতো, খেতে হতো, ঘুমাতে হতো, কাজটা করতে হতো, আমাকে টিভি দেখতে হতো, আমাকে কি রান্না করতে হতো, এই ধরনের কথাগুলো করতে হতো, এই কথাগুলো বোঝাতে। তাহলে দেখেন প্রেজেন্ট এবং পাস্ট টেন্স আমরা পেয়ে গেলাম যে হ্যাভ এবং হ্যাজ টু।
তাহলে এবার আসেন, যদি আমাকে বলি যে আমাকে যেতে হবে, এই আমাকে আমি আর তোমার সঙ্গে সময় দিতে পারতেছি না, আমাকে এখন যেতে হবে, তাহলে কিভাবে বলবেন? আমাকে যেতে হবে, তারপরে কি আমাকে খেলতে হবে? আমাকে খেলতে হবে, আমার বাবা বলেছে আমাকে খেলতে হবে, তারপর আমার এই কাজটা শেষ করতে হবে, আমার বাবা বলেছে এই কাজটা আজকে কি দিনের মধ্যে শেষ করতে হবে, তাহলে কিভাবে বলবেন? এই কাজটা আমাকে দিনের মধ্যে শেষ করতে হবে, তাহলে আই হ্যাভ টু কমপ্লিট দিস ওয়ার্ক বাই ইভিনিং বা বাই টুডে, আজকের মধ্যে আমাকে এই কাজটা শেষ করতে হবে। তারপরে ভবিষ্যতে বোঝাতে গেলে আপনি তাহলে কি ব্যবহার করবেন? কারণ এখানে আমি শুধু বলেছি হ্যাভ টু, হ্যাড টু, তাহলে আপনার কি করবেন? হ্যাঁ বন্ধুরা, হ্যাভ এবং হ্যাজ দিয়ে আমরা যেমন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি যে আমাকে যেতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, ফিউচার টেন্সে একই। ফিউচার এবং প্রেজেন্ট টেন্সে আপনারা ব্যবহার করবেন কি? হ্যাভ টু এবং হ্যাজ টু একইভাবে। এটা দিয়ে ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হয় বা তোমাকে যেতে হবে, একই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারবো। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। তোমাকে ঘুমাতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ। ওকে, তারপর তোমাকে পড়তে হবে, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু রিড। ঠিক আছে, তাদেরকে আসতে হবে, দে হ্যাভ টু কাম। তাদেরকে যেতে হবে, দে হ্যাভ টু গো। তারপরে তাদেরকে কি হচ্ছে? তাদেরকে পার্টিতে অ্যাটেন্ড করতে হবে, তাদেরকে অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। অবশ্যই বলে ওটা আলাদা, ওটা পরে আমি বুঝাবো। তাদেরকে পার্টিতে অ্যাটেন্ড করতে হবে, তাহলে দে হ্যাভ টু অ্যাটেন্ড বা দে হ্যাভ টু জয়েন দ্য পার্টি। ওকে, এইভাবে আমরা প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ব্যবহার করব কি? তাহলে দেখেন কি আসলো, দাঁড়ালো প্রেজেন্ট এবং কি উদাহরণ আছে? হ্যাভ টু আর হ্যাজ টুটা হচ্ছে, এই দুইটা ব্যবহার হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট প্লাস ফিউচার টেন্স। ফিউচার টেন্সে এই দুইটাই ব্যবহার হচ্ছে। আর হ্যাড টুটা ব্যবহার হচ্ছে কখন? হ্যাড টুটা ব্যবহার হচ্ছে শুধুমাত্র পাস্ট টেন্সে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, এটা ইজি আছে, কিন্তু একটু কেয়ারফুলি স্টাডি করলে কিন্তু এটা ইজি হয়ে যাবে। তাহলে এইগুলো সব কিছু আমি কি বললাম? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তাহলে আপনাদেরকে তো কি প্রশ্ন করাও শিখতে হবে, কি আমাকে কি স্কুলে যেতে হবে? তাহলে কিভাবে বলবেন? আমাকে কি বা তোমাকে কি খেতে হয়? তোমাকে কি এই কাজটা প্রতিদিন করতে হয়? তোমাকে কি প্রতিদিন স্কুলে যেতে হতো? তার মানে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তাহলে কিভাবে? যখন প্রশ্ন জিজ্ঞাসা করবেন তখন কিভাবে? যদি বলে এই জায়গায় আপনি দেখেন, ইউ হ্যাভ টু গো স্কুল, তোমাকে স্কুলে যেতে হয় বা তোমাকে স্কুলে যেতে হবে। তাহলে যদি বলি যে তোমাকে কি স্কুলে যেতে হবে, তাহলে কিভাবে? সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে কি? প্রথমে এই সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ অথবা টেন্স অনুসারে ডিড কি আসবে? সাবজেক্টের আগে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা কি হ্যাড টু, তারপরে ভার্বের সবসময় V1ই থাকবে, তারপরে এক্সটেনশন। ক্লিয়ার? তোমাকে যেতে হয়, তাহলে ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হয়। তাহলে প্রশ্ন কিছু, তোমাকে কি যেতে হয়? তখন প্রশ্ন করতে গেলে সাহায্যকারী ভার্ব ডুটা সাবজেক্টের আগে আসবে। তাহলে ডু ইউ হ্যাভ টু গো, ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়? দেখেন আমি যদি এটা বাদ দিই ডুটা, তাহলে কি হচ্ছে? ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হয়। যখন প্রশ্ন করব তখন তার আগে শুধুমাত্র কি আসবে? সাহায্যকারী ভার্ব ডু আসবে। আমি যদি বলি তাকে যেতে হয়, তাহলে কি বলতেছি দেখেন, হি হ্যাজ টু গো, তাকে যেতে হয়। তাহলে আমি যদি প্রশ্ন করি তাকে কি যেতে হয়, তখন কি আসবে? তখন চলে আসবে শুধুমাত্র এখানে সামনে আসবে ডাজ, সামনে কি আসবে? ডাজ। আর একটু চেঞ্জ হবে, ডাজ যদি কোনো সেন্টেন্সের মধ্যে বসে যায় সেখানে কিন্তু আর হ্যাজ থাকবে না, সেখানে কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হ্যাভ হয়ে যাবে। ভালো করে দেখেন, ডাজ না বসালে সেটা ছিল কি? তাকে যেতে হয়, হি হ্যাজ টু গো। হ্যাজ কেন হয়েছিল? হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ হয়েছিল। তাহলে তাকে যেতে হয়, হি হ্যাজ টু গো, তাকে যেতে হয়। এন্ড যদি প্রশ্ন করেন জি তাকে কি যেতে হয়, এই তাকে কি যেতে হয় এটার জন্য আমরা সাহায্য করে ভার্ব ডাজ সামনে নিয়ে এসে প্রশ্ন করতে হবে।
যখন ডাজ সেন্টেন্সের মধ্যে বসে যাবে তখন আর সে জায়গায় হ্যাজ বসবে না, তখন আর সেখানে কি বসবে না, হ্যাজ বসবে না, তখন হয়ে যাবে সেটা কি, হ্যাভ। তাহলে ডাজ হি হ্যাভ টু গো, তাকে কি যেতে হয়, ওকে, তাকে কি যেতে হয়। তাহলে আমরা কি বুঝলাম, দেখেন যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে শুধুমাত্র ডাজ, বাকিগুলোতে সব জায়গাতে ডু। এখন আপনি এই ভার্বটা চেঞ্জ করেন, তাকে কি খেতে হয়, তাহলে কি হবে, ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি ঘুমোতে হয়, ডাজ হি হ্যাভ টু স্লিপ, তাকে কি রান্না করতে হয়, ডাজ হি হ্যাভ টু কুক, তোমাকে কি রান্না করতে হয়, তাহলে ডু ইউ হ্যাভ টু কুক, তোমাকে কি স্কুলে যেতে হয়, ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে কি খেলতে হয়, ডু ইউ হ্যাভ টু প্লে, তোমাকে কি শিখতে হয়, ডু ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে কি টিভি দেখতে হয়, ডু ইউ হ্যাভ টু লার্ন টিভি, তোমাকে কি কি রান্না করতে হয়, ডু ইউ হ্যাভ টু কুক, তোমাকে কি রুম পরিষ্কার করতে হয়, ডু ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম, তোমাকে কি রুম পরিষ্কার করতে হয়। ক্লিয়ার, দেখছেন এই এক এই 2-3টা সেন্টেন্স দিয়ে আপনারা প্র্যাকটিস করেন, ওকে। এবার যদি যেহেতু আমরা কি বললাম, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে আপনি একইভাবে করতে পারবেন, হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে প্রেজেন্ট এবং ফিউচার। তাহলে এই একই জিনিস তো ফিউচারে, যে তোমাকে কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি আসতে হবে, ডু ইউ হ্যাভ টু কাম, তাকে কি আসতে হবে, ডাজ হি হ্যাভ টু কাম, তাকে কি যেতে হবে, ডাজ হি হ্যাভ টু গো। ক্লিয়ার, ফিউচার এবং প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট এবং ফিউচার হলো সেম, প্রেজেন্ট এবং ফিউচার হলো সেম, ওকে। তাহলে দেখেন এটা যদি পাস্ট টেন্সে করতে যান, প্রশ্ন করতে যান যে তোমাকে কি যেতে হতো, তোমাকে কি খেতে হতো, তোমাকে কি ঘুমাতে হতো, তখন কিভাবে বলবো আমরা, আমরা পাস্ট টেন্সে কিভাবে বলি, তোমাকে যেতে হতো, তাহলে ইউ হ্যাড টু গো, তোমাকে যেতে হতো, বা যদি তাকে যেতে হতো তাহলে কি বলেছি, হি হ্যাড টু গো, তাকে যেতে হতো। এখন দেখেন তো এটা প্রশ্ন করতে পারবেন কিনা, নিজে নিজে একটু ট্রাই করেন যে কিভাবে এটা প্রশ্ন করবেন, তোমাকে কি যেতে হতো, তাকে কি যেতে হতো, পারবেন তো, দেখেন ট্রাই করেন যে তোমাকে কি যেতে হতো কিভাবে প্রশ্ন করবেন, তাকে কি যেতে হতো কিভাবে প্রশ্ন করবেন। দেখেন এবার দেখেন আমি বলতেছি তোমাকে কি যেতে হতো, তার মানে এখন আমি প্রশ্ন করব, তাহলে প্রশ্ন করতে গেলে কি বলেছি, পাস্ট টেন্সে প্রশ্ন করতে গেলে আসবে ডিড, কিসের আগে, সাবজেক্টের আগে। এটা দেখেন তাহলে ডিড ইউ হ্যাড টু গো, এটা কি তাই হবে, ডিড ইউ হ্যাড টু গো, তোমাকে কি যেতে হতো। প্রেজেন্ট টেন্সে যেমন বললাম, সেন্টেন্সের মধ্যে ডাজ যদি বসে যায় তাহলে সে জায়গায় আর কখনো হ্যাজ বসবে না, সেটা সবসময় হ্যাভ হয়ে যাবে। সেন্টেন্সের মধ্যে যদি ডাজ কোনো জায়গায় বসে যায়, এর আগেও টেন্সের ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, কোনো জায়গাতে ডাজ বসে গেলে সেখানে কিন্তু সে কি হয় না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কিছু হয় না। ঠিক এখানেও তাই, সেন্টেন্সের মধ্যে যদি ডাজ বসে যায় সে জায়গায় আর কখনো হ্যাজ টু বা হ্যাড টু বসবে না, সবসময় হ্যাভ টু বসবে। সেন্টেন্সের মধ্যে ডাজ বা ডিড যদি বসে যায় তাহলে সেই সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু ছাড়া হ্যাজ টু বা হ্যাড টু বসবে না, সবসময় হ্যাভ টু হবে। তাহলে যেহেতু এখানে ডিড বসে গেছে, এটা আর হ্যাড টু হবে না, তখন সেটা হয়ে যাবে কি, হ্যাভ টু। কি হবে সেটা, হ্যাভ হয়ে যাবে। ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হতো, তাহলে এখানে কি হবে, এখানেও সেম, ডিড হি হ্যাভ টু গো, ডিড বসে গেল এর জন্য আর এখানে হ্যাড থাকবে না, সেটা হয়ে যাবে কি, হ্যাভ, সেটা হয়ে যাবে কি, হ্যাভ, তখন আর হ্যাড থাকবে না, হয়ে যাবে হ্যাড। তাহলে তোমাকে কি যেতে হতো বা তাকে কি যেতে হতো। এখন দেখেন ভার্ব চেঞ্জ করেন, ডিড ইউ হ্যাভ টু ইট, ডিড ইউ হ্যাভ টু স্লিপ, ডিড ইউ হ্যাভ টু প্লে ফুটবল, ডিড ইউ হ্যাভ টু রাইড দ্য বাইসাইকেল, তারপর ডিড হি হ্যাভ টু কাম, ডিড ইউ হ্যাভ টু গো, ডিড ইউ হ্যাভ টু কুক, ডিড ইউ হ্যাভ টু ক্লিন, ডিড ইউ হ্যাভ টু রিপেয়ার। আপনি যে কোনো ভার্ব বসা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তাহলে এ হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কিভাবে প্রশ্ন করা যায়। তাহলে আমরা শিখলাম যে অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে মেক করব। এখন আমরা শিখব যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে মেক করব। নেগেটিভ সেন্টেন্স কিভাবে মেক করব, দেখেন আমি যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি যে আমাকে বা তোমাকে স্কুলে যেতে হয়, তাহলে ইউ হ্যাভ টু
গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হয়, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আপনি কি করতে বলতেছি, নেগেটিভ করতে হবে, যে তোমাকে স্কুলে যেতে হতো না বা যেতে হয় না। প্রেজেন্ট টেন্সে আমরা প্রথম করব যে তোমাকে স্কুলে যেতে হয় না, ওকে, বা তোমাকে স্কুলে যেতে হবে না। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সটা কি সেম, তাহলে তোমাকে স্কুলে যেতে হয় না, এটা করতে গেলে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট ইউ, যেহেতু তোমাকে স্কুলে যেতে হবে না তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হবে না। প্রশ্ন করতে গেলে কি আসছিল, আমার ডু ডাজ সাহায্যকারী ভার্ব আসছে না, ডু ডাজ ডিড, এখানেও সাহায্যকারী ভার্ব আসে নেগেটিভ করার জন্য ডু বা ডাজ। ইউ যেহেতু সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার দুইটা হয় এই জন্য ডোন্ট বসেছে, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হয় না। হি হ্যাজ টু গো টু স্কুল, এটাই তো নাকি, তাকে স্কুলে যেতে হয়, হি হ্যাজ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয়। তাহলে এখানে বলবো তাকে স্কুলে যেতে হয় না, তাহলে কি হবে, হি, তখন কি হবে, কি হি ডাজ বা ডাজেন্ট বলতে পারেন, হি ডাজেন্ট, তখন কি হ্যাজ হবে। নেগেটিভ ইন্টারোগেটিভে যেমন বললাম যে সেন্টেন্সের মধ্যে যদি ডাজ বা ডিড বসে যায় তখন আর কি হবে না, হ্যাজ বা হ্যাড হবে না, তখন শুধুমাত্র কি হবে, হ্যাভ হবে। এখানেও একইভাবে নেগেটিভ করতে গেলেও যেহেতু ডাজ বসে যাচ্ছে সেহেতু এখানে কি হবে না, হ্যাজ হবে না, তাহলে হি ডাজেন্ট বা হি ডাজ নট হ্যাভ টু গো টু স্কুল, ক্লিয়ার, হি ডাজেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয় না। ওকে, যাব নামও দিতে পারেন, শিও দিতে পারেন, শি ডাজেন্ট, বা করিম ডাজ নট হ্যাভ টু গো টু স্কুল, করিমকে স্কুলে যেতে হয় না। তারপরে বুঝছেন যখন ডিড বা ডাজ বসে যাবে সেন্টেন্সের মধ্যে তখন সবসময় কি হবে, হ্যাভ টু হবে। ওকে, তাহলে এ হলো প্রেজেন্ট টেন্সে কি কিভাবে নেগেটিভ সেন্টেন্স করবেন। এটা ফিউচার টেন্সেও কিন্তু সেম, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স সেম। তাহলে আমরা পাস্ট টেন্সে করব কিভাবে, পাস্ট টেন্সে আমরা জানতাম যে তাকে স্কুলে যেতে হতো বা তোমাকে স্কুলে যেতে হতো, তাহলে যদি বলি তোমাকে তাহলে ইউ হ্যাড টু গো টু স্কুল, এটা হলো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইউ হ্যাড টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হতো। আর বলছি তোমাকে স্কুলে যেতে হতো না, তখন তাহলে কি হবে, ইউ ডিডেন্ট বা ডিড নট, ইউ ডিডেন্ট বা ডিড নট, তখন কি হ্যাড হবে, ডিড বসে গেলে কি হ্যাড হবে না, একইভাবে হ্যাড হবে না, তখন হয়ে যাবে হ্যাভ, হ্যাভ টু গো টু স্কুল। ভালো করে কিন্তু বুঝেন, পাস্ট টেন্সে বলছি তোমাকে স্কুলে যেতে হতো, ইউ হ্যাড টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হতো পাস্ট টেন্সে। এখন এটা নেগেটিভ করবো যে তোমাকে স্কুলে যেতে হতো না, নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে আসবে ডিড নট, ডিড নট নেগেটিভ, পাস্ট টেন্সে সবসময় ডিড হয়, তাহলে ইউ ডিড নট, যখন ডিড বসে যাবে কোনো সেন্টেন্সের মধ্যে তখন সেটা আর হ্যাড থাকবে না, কি হবে, সেটা হ্যাভ হয়ে যাবে, এই জন্য হয়েছে ইউ ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। ঠিক আছে, যদি হি বলেন তাহলে হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হতো না, তাহলে এটা হলো নেগেটিভ সেন্টেন্স। এখন যদি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে যান, ও এর স্ট্রাকচারটা একটু দেখাই, এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, সাবজেক্টের পরে ডু অথবা ডাজ বা ডিড, এর সাথে কি হচ্ছে, নট হচ্ছে, তাই না, তারপরে হচ্ছে কি, যখন এটা হচ্ছে তখন একটাই, সেটা হলো হ্যাভ, হ্যাভ টু, অন্য আর কোন কিছু নাই, তো ভার্বের V1 প্লাস এক্সটেনশন। দেখেন যখন ডু ডাজ ডিড বসে যাচ্ছে তখন একটাই বসতেছে, সেটা হলো হ্যাভ, আর অন্য কিছু বসতেছে না, ক্লিয়ার। এবার আমরা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে যাই, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা কি করতে যাই, নেগেটিভ করতে যাই, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটা করব, তাই না, এটাও দেখেন একবার ইজি, ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি, আমাকে কি রুম পরিষ্কার করতে হয় বা তোমাকে রুম পরিষ্কার করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ক্লিন
ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম, তোমাকে রুম পরিষ্কার করতে হয়, ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম। তাই এইটাকে আমি বলতেছি কি ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা ইন্টারোগেটিভ করলে আমরা তো শিখে গেছি কিভাবে করতে হয়, যেহেতু ইউ আছে তাহলে হবে ডু ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম, তোমাকে কি রুম পরিষ্কার করতে হয় বা তোমাকে কি রুম পরিষ্কার করতে হবে, এটাকে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ। তোমাকে কি রুম পরিষ্কার করতে হয় না, একটা হলো তোমাকে রুম পরিষ্কার করতে হয় না, তখন তো নেগেটিভ। ইউ ডোন্ট হ্যাভ টু ক্লিন দ্য রুম, তোমাকে রুম পরিষ্কার করতে হয় না। আর যখন বলছে তোমাকে রুম পরিষ্কার করতে হয় না, তোমাকে পড়তে হয় না, তুমি যে সারাক্ষণ খেলে বেড়াইতেছো তোমাকে পড়তে হয় না, এই ধরনের প্রশ্ন, তাহলে তোমাকে হচ্ছে তোমাকে রুম পরিষ্কার করতে হয় না, তোমাকে কি রুম পরিষ্কার করতে হয় না, তখন কি হবে, তখন হবে ডোন্ট কন্ট্রাক্টিভ ফর্ম, মানে ডু নট, যেটা আর কি ডু নটকে আমরা কন্ট্রাক্টিভ ফর্ম করে ফেলছি। ডোন্ট ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম, ডোন্ট ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম। যদি শুধু ইন্টারোগেটিভ করতাম তখন কি করছি, ডু ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, তোমাকে কি রুম পরিষ্কার করতে হয় না, তোমাকে কি খেলতে হয় না, তোমাকে কি পড়তে হয় না, তোমাকে কি স্কুলে যেতে হয় না, তোমাকে কি আসতে হয় না, তোমাকে কি কি কাপড়গুলো পরিষ্কার করতে হয় না, তোমাকে কি ফ্যান পরিষ্কার করতে হয় না, তোমাকে কি তোমার মাকে হেল্প করতে হয় না, তোমাকে কি রান্না করতে হয় না, তখন এইভাবে বলবো। এখানে কি বলছে, ডোন্ট ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম, তোমাকে কি রুম পরিষ্কার করতে হয় না। যদি বলি তাকে কি রুম পরিষ্কার করতে হয় না, তখন কি হবে, ডাজেন্ট। ডাজেন্ট মানে ডাজ নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হলো ডাজেন্ট। ডাজেন্ট হি হ্যাভ টু ক্লিন দ্য রুম, ডাজেন্ট হি হ্যাভ টু ক্লিন দ্য রুম। তারা দেখেন এটার মতো যে কখনো মানে এখানে সব জায়গাতে কি হচ্ছে, সব জায়গাতেই হয়ে যাচ্ছে তখন হ্যাভ। তার মানে একটা জিনিস বুঝে যান, শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড বসবে টেন্স অনুসারে, ঠিক আছে, বা সাবজেক্ট অনুসারে। তাছাড়া ইন্টারোগেটিভ বলেন, নেগেটিভ বলেন, ইন্টারোগেটিভ নেগেটিভ সব জায়গাতেই চলে আসবে কি হ্যাভ, হ্যাভ টু ছাড়া আর অন্য কিছুই হবে না, কারণ সব জায়গাতে ডু ডাস চলে আসে। আর ডু ডাস আসার জন্য ওই জায়গাগুলোতে হ্যাড বা হ্যাজ আর বসবে না, সবসময় হ্যাভ টু হবে। তাহলে এটা খালি মনে করে নিন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড বসছে টেন্স অনুসারে, আর বাকি ইন্টারোগেটিভ নেগেটিভে সব জায়গাতে কি বসছে, হ্যাভ টু বসছে। ওকে, এটা হলো তাহলে কি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে। এখন আমরা পাস্ট টেন্সে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই, যে তাকে কি রুম পরিষ্কার করতে হতো না, তাকে কি পড়তে হতো না, তাকে কি খেলতে হতো না, তাকে কি খেতে হতো না, তাকে কি আসতে হতো না, তখন কিভাবে বলবো, দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে বলতাম যে তাকে রুম পরিষ্কার করতে হতো, তাহলে ইউ বা যদি তাকে বলি বা তোমাকে বলি তোমাকে রুম পরিষ্কার করতে হতো, তাহলে ইউ হ্যাড টু ক্লিন দ্য রুম, ইউ হ্যাড টু ক্লিন দ্য রুম, তোমাকে রুম পরিষ্কার করতে হতো। আর প্রশ্ন করছি তোমাকে কি রুম পরিষ্কার করতে হতো না, তোমাকে কি রুম পরিষ্কার করতে হতো না, তখন কি হবে, ডিডেন্ট কন্ট্রাক্টিভ ফর্ম, ডিড নট এর কন্ট্রাক্টিভ ফর্ম কি ডিডেন্ট, ডাজেন্ট, ডন্ট, আর হলো ডিডেন্ট। ডিডেন্ট ইউ একইভাবে দেখেন, ডিডেন্ট ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম, ডিডেন্ট ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম, তোমাকে কি রুম পরিষ্কার করতে হতো না, ডিডেন্ট ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম, তোমাকে কি রুম পরিষ্কার করতে হতো না। তাকেও যদি বলেন তা হবে যে তাকে কি রুম পরিষ্কার করতে হতো না, ডিডেন্ট হি হ্যাভ টু ক্লিন দ্য রুম। সাবজেক্ট চেঞ্জ হলেও আর কোনো সমস্যা নেই, কারণ ডিড বসে গেছে, ডিড কোনো সেন্টেন্সের মধ্যে বা ডাজ থাকলে তখন সাবজেক্ট আর ভ্যারি করবে না, তখন সব জায়গাতে কি বসবে, হ্যাভ টু বসবে। তাহলে ডিডেন্ট ইউ হ্যাভ টু ক্লিন দ্য রুম। তাহলে এই ছিল কি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচারটা কি, ডু বা ডাজ অথবা ডিড এর সাথে কি বসবে, নট, তারপরে আসবে সাবজেক্ট, ওকে, তারপরে সাবজেক্ট, তারপরে আসবে হ্যাভ
অথবা হ্যাজ, তারপর শুধুমাত্র হ্যাভ, তারপর কি আসবে হ্যাভ টু, তারপর ভার্বে V1, তারপরে এক্সটেনশন থাকলে এক্সটেনশন, তারপর প্রশ্নবোধক। ওকে, এটাও প্রশ্নবোধক। ক্লিয়ার? তো ঠিক আছে বন্ধুরা, দেখেন আমি 4টা ফর্মে আপনাদের কিন্তু দেখালাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে হয়, ইন্টারোগেটিভ হয়, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, 4টাই আমি আপনাদেরকে স্ট্রাকচার প্লাস এক্সাম্পল সহকারে রেখেছি। এখন আপনাদেরকে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনাদের হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু নিয়ে আর কনফিউশন থাকবে না। আর নেক্সট ভিডিওটা আমি আপনাদের সাথে আলোচনা করব ইজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু নিয়ে। তো আপনার এই ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন, তারপর নেক্সট ভিডিওটা দেখবেন, তাহলে এগুলো নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।